আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সকল নিষেধাজ্ঞা বাতিল করে ফিরছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি সকল নিষেধাজ্ঞা বাতিল করে বাংলাদেশে আসতে পারে, তাহলে যারা আওয়ামী লীগ করেছে তারা কেন পারবে না তাদের নেত্রীকে ভোট দিতে? যেমন আওয়ামী লীগ সরকার যখন ছিল, যখন ডাক্তাররা ছিল, যারা কোনো কিছু করে নাই, তারা ঠিকই তাদের কার্যক্রম চালাচ্ছে ডাক্তারি। যারা ব্যবসায়ী ছিল তারা ব্যবসা করতেছে, তাতে কোনো সমস্যা হয় নাই। এই সাংবাদিক ভাই কি বলছে চলুন শুনে আসি, তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ কি দল হিসেবে কোথাও গুলি করার নির্দেশ দিয়েছিল? দেয় নাই। আওয়ামী লীগের নেত্রী এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি, এবং উনি নির্দেশ দিয়েছেন কি দেন নাই সেটা কোর্ট বিচার করবে। ওনার নির্দেশের দায়িত্ব আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী নিতে হবে কেন? তাদের দল তো এটা বলে নাই, তারাও সেটা বলে নাই। লাখ লাখ নেতাকর্মী তো বাড়ির ভেতরে ছিল, তারা আন্দোলনের যোগ যদি নাও দিয়ে থাকে, আন্দোলনের বিরোধিতাও করে নাই। লজিক্যালি হুমায়ুনুর কিন্তু বলেছেন আইনজীবীরা যারা উল্টাপাল্টা কাজ করে নাই তারা যেতে পারছে। তারপরে শ্রমিক কৃষক যারা উল্টাপাল্টা কাজ করে নাই তারা শ্রমে যেতে পারছে। ডাক্তার যারা উল্টাপাল্টা করে নাই তারা ডাক্তারি করতে পারছে। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন তাদের দলটা করতে পারবে না? তারা তো এগুলো তো অংশ নেয় নাই। যারা অংশ নেয় নাই তাহলে কেন তারা দলটা করতে পারবে না? দলটা কেন নিষিদ্ধ করলেন? এইটা কোর্টে গিয়ে আলোচনা করতে হবে। আমার বক্তব্য এইটাই, যে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। বিকৃত মস্তিষ্ক হয়ে যায় যদি কেউ, অথবা ধরেন কেউ যদি এমন হয়ে যায় যে অন্যায় সিদ্ধান্ত দিতে থাকে, অথবা একটা দল, আপনি অন্যভাবে চিন্তা করেন, এই দলের ভোটাররা তো দলটাকে ভোট দিতে পারে নাই। 2014 সালের সময় থেকে যে বলা হলো যে একটার পর একটা নির্বাচন খারাপ হচ্ছে, এই দলের যারা ভোটার তারাও তো এই দলের পক্ষে বিপক্ষে ভোট দিতে পারে নাই, এই দলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। এই দলটাকে হাইজ্যাক করেছিল কিছু লোকজন এবং কিছু নেতা, এবং সেই সব নেতা এবং সেই সব লোকজন তো এই দলের সাথে থাকেও নাই, তারা সব এখান থেকে পালিয়ে গিয়েছে। দলের লাখ লাখ কোটি কোটি নেতাকর্মীকে এতিম বানিয়ে রেখে তারা চলে গিয়েছে। তাদেরকে পয়সার অভাব হচ্ছে? দুবাই তাদের বাড়িতে তালা বন্ধ করা আছে? সিঙ্গাপুরে তারা যে টাকা সরিয়েছেন সেইখানে কি সিঙ্গাপুরে তাদের বাড়ি বন্ধ হয়েছে? কিংবা আপনি নিউ ইয়র্কে গিয়ে যারা থাকছেন তাদের নিউ ইয়র্কের বাড়ি থেকে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে? তাইলে তারা চলে গিয়েছেন, তাদের বিচার করেন। কিন্তু দলটা স্থগিত অবস্থায় আছে। এই দলের লোকদেরকে আইনের আশ্রয় নিতে দেন। তারা যদি তাদের দলকে রিভাইভ করতে চায়, তারা সেটা পারবে না কেন? তারা তো আন্দোলনে অংশ নেয় নাই, তারা কোনো বিরোধিতাও করে নাই 24-এর, তারা তো বাড়ির মধ্যে ছিল। যে যুক্তিতে আইনজীবীরা গিয়ে এখন আইন প্র্যাকটিস করতে পারছেন, সেই একই যুক্তিতে এইবার আসেন শফিক নামে এক ভদ্রলোক, এখন আমি বলতেই পারি উনি অভদ্রলোক, কারণ উনি কি করে স্ট্যাটাস দেন যে সিলিং পং একটি বাংলা সুন্দর শব্দ, সেটা আবার ইংলিশে লেখেন। শফিকের এই সিলিং পং মন্তব্যের দায়িত্ব কি ডক্টর ইউনূস নেবেন? উনি তো 18 মাস তাকে শুধু পালেনই নাই, আইন ভঙ্গ করে উনি তাকে ক্যাবিনেট মিটিংয়ে, মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে দিয়েছেন, এটা শফিক সাহেব বলেছেন। তাহলে এই সিলিং পং এর দায়িত্ব কেন ডক্টর ইউনূস নিবে না? নেওয়া উচিত। কিন্তু আমি মনে করি যে নেওয়া উচিত না। কেন? কারণ ওইটা ব্যক্তির দায়, শফিকের দায়। তাহলে ব্যক্তি যদি অন্যায় করে থাকে, ব্যক্তি নেতারা যদি চুরি করে থাকে, সেই সব ব্যক্তি নেতার চুরি এবং ব্যক্তি নেতার অন্যায়ের দায়িত্ব কেন পুরো একটা দলের কোটি কোটি সমর্থক এবং কোটি কোটি যারা এই দলটা করতে চায় অথবা চেয়েছে তারা কেন নিবে? কিন্তু নিতে বাধ্য করা হয়েছে। এবং এই বাধ্য কে করেছেন? ইউনূস করেছেন। এটা তো কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত না, এটা তো কোনো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত না। এই ইউনূস তো একটার পর টাইম ভেঙেছেন। উনি রাষ্ট্রপতিকে না জানিয়ে চুক্তি সই করেছেন, উনি রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেছে, সেটা সাংবিধানিক না, সেইখানে আশকারা দিয়েছেন। উনি সরকারি ভেকু ব্যবহার করে সরকারি প্রপার্টি ধ্বংস করতে দিয়েছেন। আজকে বলতে কোনো বাধা নাই, 32 নম্বর তো সরকারের প্রপার্টি, এটা তো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরিত সম্পত্তি। উনি করেন নাই কি? এইবার আসেন ডক্টর ইউনূস যদি ভবিষ্যতে কোনো মামলায় দোষী সাব্যস্ত হন, গ্রামীণ ব্যাংক বন্ধ করে দিবেন? এটা কোনো উত্তর আছে? এইবার আসেন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হতে পারে, এটা হুমায়ুনুর বলেছেন। আমি মনে করি এটা হতে পারে। ম্যান্ডেলা করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তো করেনি নাই, না করেই কিন্তু আপনি শাস্তিটা দিয়ে দিয়েছেন। তো এটা করলেন না কেন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য? এইবার আসেন যারা অংশ নেয় নাই তারা বা যারা উল্টাপাল্টা কাজ করে নাই তারা তাদের কাজ করতে পারবে। এটা তো নীতিগতভাবে আমরা তিন পক্ষে একমত হয়েছে এই আলোচনাতে। সাদিক কায়েম স্ট্যাটাস দেয় নাই নৌকার জয়, তো সে তো সরাসরি নৌকার পক্ষে ছিল, সে স্ট্যাটাস দিতে গেল কেন? গুপ্ত ছিলি গুপ্ত থাকবি, গুপ্ত অবস্থায় থাকে নাই তো। ওই অবস্থায় প্রকাশ্যে নৌকার পক্ষে স্লোগান দিয়েছে এবং নৌকা জিতেছে, এই জয় অভিনন্দন জানিয়েছে, নৌকার স্ট্যাটাস সবাই দেখেছে। তাহলে যে প্রকাশ্যে এই কাজ করলো সে কি করে আবার এখন আছে?
নিজের গরু ভালো, অন্যের গরু ভালো না, তাই না? নিজের গরু তরু খায়, অন্যের গরু ঘাস খায়। ব্যাপারটা এরকম হয়ে গেল না? এই জায়গা থেকে, ডাবল স্ট্যান্ডার্ড থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। আপনি প্রেসিডেন্টকে নিয়ে প্রশ্ন করতে আমি প্রেসিডেন্টকে নিয়ে আমি আজকে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার বেরিয়েছে, আমি সেই সাক্ষাৎকারে একটু অংশ উল্লেখ করতে চাই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ তুলেছেন তিনি নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে তাকে অবহিত করা সাংবিধানিক বাধ্যবাধকতা হলেও এক্ষেত্রে তা মানা হয়নি। ডক্টর ইউনূস কখনো সংবিধান মেনেছেন? উনি করের আইন মেনেছেন। উনি যে বাংলাদেশের যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সংক্রান্ত যে আইন আছেন সেটাও তো মানেন নাই। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক একটি আদেশ দ্বারা স্থাপিত সংগঠন। এই আর্থিক প্রতিষ্ঠানটি একটা নির্দিষ্ট আদেশে তৈরি হয়েছে, এটার সঙ্গে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের কোনো মিল নাই। তাহলে সেই আদেশের বলে এই প্রতিষ্ঠানটি কোনোদিনই ক্ষুদ্র ঋণদাতা, ওই যে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল না, কোনোদিন তারা সেটা চায়ও নাই। উনি ক্ষমতায় বসে এটাকে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান বানিয়ে মাইক্রো ক্রেডিট আইনে যে কর সুবিধা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছেন তার প্রতিষ্ঠানকে। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন? উনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। উনি কোন আইনকে তোয়াক্কা করেন না, উনি নিজের ইচ্ছা মতো চালিয়েছেন। চুক্তি করবেন উনি জনগণকে জানান নাই, অথচ উনি সবাইকে বলেছেন জনগণকে আস্থায় নিয়ে, জনগণের অভিপ্রায় দিয়েই তারা নাকি ওখানে বসেছেন। জনগণের অভিপ্রায় দিয়ে আপনারা ওখানে বসতে পারলেন? জনগণ কোথায় বলেছিল যে তারা চুক্তি সম্পর্কে জানতে চায় না? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করতে জনগণ কোথায় তাকে রাইটস দিয়েছিল? এটাও জনগণের অভিপ্রায় ছিল। নন ডিসক্লোজার থাকবে, উনি কাউকে জানাবেন না, এমনকি রাষ্ট্রপতিকেও জানাবেন না। এমনকি যে রাজনৈতিক দলগুলি আছে যারা 2 দিন পরে ক্ষমতায় যাবে তাদেরকে সুযোগ না দিয়ে উনি এটা সই করে আসলেন, যে চুক্তির শুল্ককে ওই দেশের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে দিয়েছে। আর উনি এখানে কারো কাছ থেকে কোনো মতামত না নিয়ে উনি এমন লোকের আগে সেটা সই করেছেন। আমি এই চুক্তির বিপক্ষেও না, এই চুক্তির মধ্যে বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু থাকতে পারে, বাট দ্য প্রসেস ওয়াজ নট রাইট। আপনি কাউকে জোর করে ধরে নিয়ে গিয়ে খাতনা করে দিতে পারেন না, খাতনা যতই স্বাস্থ্যের জন্য ভালো হোক না কেন। ঠিক সেই রকম আপনি জোর করে এই চুক্তিটা করতে পারেন না, চুক্তি যতই ভালো হয়ে থাকুক না কেন। এইবার আসেন, উনি প্রেসিডেন্টের ছবি যখন নামানো হয় উনি কিচ্ছু বলেন না, এবং এটাকে আশকারা দিয়েছেন। প্রেসিডেন্ট যতদিন প্রেসিডেন্ট আছেন তার ছবি আপনি নামাবেন কেন? ওই ছবি নিয়ে যদি কেউ মব করে আপনি তাকে ঢুকাবেন জেলখানায়, সেটা করেন নাই তো। বিভিন্ন জায়গাতে মব এমন অশ্লীল আচরণ করেছে, এমন গালিগালাজ করেছে, এমন আচরণ করেছে, এগুলি নিয়ে তিনি সম্পূর্ণ অন্ধের মতো অন্যদিকে তাকিয়েছিলেন। ছবি সবার আছে, জুতা অনেকের আছে, কার জুতা কখন কার ছবির উপর পড়বে উনি কোনদিন চিন্তা করেন না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি পদত্যাগ করেছেন শুনলাম। এই ভিসি ওখানে বসে থাকা অবস্থা আমাদের মতো অনেকের ছবি ঝুলিয়ে একদল লোক সেখানে জুতা পিটা করেছে। এই জুতা পিটার সংস্কৃতি উনি চালু করেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে? ওনার প্রক্টোরিয়াল টিম তখন কোথায় ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই কাজ করার অধিকার কি প্রক্টোরিয়াল টিম দিয়েছিল ওই লোকগুলিকে? যারা করেছিল তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? সকলেই ছাত্র ছিল। ওনারা টিএসসি কে ছাত্রদের জন্য নির্দিষ্ট করতে চেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড চালু করে সে আইডির প্রবর্তন করতে চেয়েছেন। একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিলেন, আপনার মনে আছে? হ্যাঁ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেউ কাউকে জুতা পিটা করতে চাইলে সেটাকে অ্যালাউ করে দিয়েছেন। এই ভিসি হওয়ার উপযুক্ত যে অন্যের সম্মানকে মর্যাদা করতে পারে না, সেই ভিসিকে আমার সম্মান করতে হবে? আজকে যদি তার ছবি কোথাও যদি কেউ ঝুলিয়ে জুতা পিটা করে, আপনি জানেন আমি সেখানে যাব, আমি বাধা দিব। এইখানে আমার সঙ্গে উচ্চ শিক্ষিত ভিসির তফাৎ। আমার অত শিক্ষা নাই, আমি পিএইচডি না, ডক্টরেট না, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, আমি হইতে পারি নাই। কিন্তু আমি জানি যে একজন ভিসিকে এইভাবে জুতা পিটা করা যায় না ছবি ঝুলিয়ে। এইটুক শিক্ষা আমি পেয়েছি, এই শিক্ষা আমাকে এই সমাজ দিয়েছে, এই সংস্কৃতি দিয়েছে। আমার জীবনে অনেক অন্যায়, অনেক কিছু থাকতে পারে, কিন্তু অন্যের সম্মান রক্ষা করার জন্য আমি ঠিক এখনো পর্যন্ত যেতে পারি। সেই জায়গাতে ভিসিতে যেতে পারে নাই। এত লেখাপড়া দিয়ে কি হবে? এত লেখাপড়ার মূল্য কি যে অন্য একজন শিক্ষিত লোকের মর্যাদাকে রক্ষা করতে পারে না? এত নোবেল দিয়ে কি হবে যে নোবেল আরেকজন লোকের সম্মানকে রক্ষা করতে জানে না? এই সম্মান রক্ষা করার জন্য কি আমরা নৈতিকভাবে দায়ী? আমরা নৈতিকভাবে বাধ্য না। কিন্তু তারপরও আমরা এটা করি। কেন করি জানেন? অন্তত 10 দিনের জন্য হলে উনি আমার চেয়ে বয়সে বড়। ওই বয়সে বড়কে সম্মান করাকেও এই সমাজ থেকে অন্তর্হিত করা হয়েছে। সবকিছু জায়েজ। আপনার বয়স কম, সেজন্য আপনি যা খুশি তাই করতে পারবেন। শুধু যে প্রেসিডেন্টকে এই কাজ করা হয়েছে তাই কি? ওনার বাণী দিতে দেয় নাই। এবং প্রেসিডেন্ট যে এই কথাগুলি সংবাদপত্রে এখন বলতে পারছেন, এটাও তো বলতে পারেন নাই। তাহলে বাক স্বাধীনতা কে দিল? তারেক রহমান দিল, ডক্টর ইউনূস দেয় নাই।
কারণ যে দেশে প্রেসিডেন্টের বাক স্বাধীনতা রহিত করা হয়েছিল বলে প্রেসিডেন্ট বলছেন, সেই দেশে ডক্টর ইউনূস দাবি করলেই হবে উনি মানুষকে কথা বলতে দিয়েছিলেন? দেন নাই, উনি নিজে কথা বলতে চেয়েছেন এবং ওনার লোকজন শুধু কথা বলেছে, এবং আমাদের মতো কিছু লোক বেয়ারা প্রকৃতির, আমরা কথা বলে ফেলেছি কোনো কারণে। জি তুষার ভাই, আমরা আপনার বক্তব্য উনি এত কথা বলেছেন। উনি যখন তথ্য বিষয়ের উপদেষ্টা ছিলেন, উনি বলেছিলেন যে স্বায়ত্তশাসন দিতে হবে, বিটিভি এগুলোকে সব স্বায়ত্তশাসিত করতে হবে। উনি ওনার বিভিন্ন লেখার মধ্যে লিখেছেন গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যম দখল হয় নাই ওনার সময়? গণমাধ্যম দখল করা উনি বন্ধ করতে পেরেছিলেন? সাংবাদিকদের চাকরি চলে যাওয়া বিনা কারণে বন্ধ করতে পেরেছিলেন? উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের চাকরি চলে গেছে, উনি একটাবার বলেছেন সেই উপদেষ্টাকে যে এই কাজটা করা ঠিক হয় নাই। এবং শুধু কি তাই, আজকে যখন ওনার সময় কারারুদ্ধ করা হয়েছে সাংবাদিকদেরকে, ভুয়া মামলা দেওয়া হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে, সেগুলো উনি বন্ধ করেছেন। উনি বেতার টিভিকে কেউ স্বায়ত্তশাসন দিতে পারে না। উনি না এসেছিলেন বাংলাদেশকে একবারে সংস্কার করে শেষ করে দিয়ে যাবেন? বেতার টিভির স্বায়ত্তশাসন নিশ্চিত করতে পেরেছেন? বেতার টিভির দলীয়করণ বন্ধ করতে পেরেছেন? দলীয় ভাবাপন্ন ব্যক্তিকে ডিজি বানানো বন্ধ করতে পেরেছেন? বাংলাদেশ টিভিকে, বাংলাদেশ টেলিভিশন, জনগণের টেলিভিশনকে দলের সম্পত্তি বানানোকে বন্ধ করতে পেরেছেন? বন্ধ করতে পারতেন, উনি করেন নাই। কারণ এইটাই ওনাদের নীতি ছিল। মুখে এক কথা, মনে আরেক কথা। আজকে যখন হাসনাত পাটোয়ারিকে প্রশ্ন করে, পাটোয়ারি হাসনাতকে প্রশ্ন করে, তাদের দলে মিটিং নাই, ফেসবুকে প্রশ্ন করে কেন? মিটিং করে জিজ্ঞেস করতে পারে না? একজন আরেকজনকে প্রশ্ন করতে গেলে ফেসবুকে এসে প্রশ্ন করতে হয়। কারণ একজন এমপি হয়েছে, আরেকজন এমপি ফেল করেছে, এবং শুধু এমপি হওয়ার কারণে, শুধু এমপি হতে চায় বলে তারা তাদের দলটাকে এমন একটি দলের সঙ্গে গিয়ে ঐক্য করিয়েছেন যে দলের সঙ্গে তাদের আদর্শের কোনো মিল নাই। তারা নিজেরাই বলে আমরা আদর্শের ঐক্য করি না, আমরা ভোটের ঐক্য করেছি। ভোটের ঐক্য করে এখন দেখেন নেতারা অনেকে পাশ করে নাই। এক নেতা আরেক নেতাকে প্রশ্ন করে কিরে খোলে কেন, কেন কিরে খোলে কেন, এটা বলার জন্য কি আপনাকে হাসনাতকে জিজ্ঞেস করতে হবে? আপনারা করেন কি? আপনাদের দল নাই এখন? আপনাদের লোকজন নাই এখন? নাকি ক্ষমতায় গেলে শুধু পারেন? নিজের পছন্দের প্রধান উপদেষ্টা থাকলে তারপরে পারেন, না হলে পারেন না। তার মানে আপনারা ওই প্রধান উপদেষ্টার আশকারা নিয়ে এগুলো করেছিলেন? কই কোনোদিন তো বলে নাই যে একটা বয়স্ক লোক সারা জীবন আমাদেরকে এসে বিতর্ক শিখিয়েছে, তাকে অপমান করছেন? কোনোদিন তো বলে নাই যার সিনেমা আমরা দেখি শাকিব খান, তাকে অপমাননা করছে? কোনোদিন তো বলে নাই। কোনোদিন তো ওই জুতার বিরুদ্ধে একটা কথা বলে নাই। স্নেহ আশা করে কিন্তু সম্মান দিতে প্রস্তুত না। জি, স্নেহ করার জন্য আমরা কি চুক্তি করেছি? তুষার ভাই, আমরা এই প্রশ্নের উত্তরগুলো হুমায়রা নূরের কাছে, যে দেশে প্রেসিডেন্ট সম্মান পায় না সেই দেশে আর কে সম্মান পাবে? বরং আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে প্রেসিডেন্টকে সাক্ষাৎকার দিতে পেরেছেন। জি, অনেকগুলো প্রশ্ন তুষার ভাই রেখেছেন, একটু আবেগ ক্ষুব্ধই কবি প্রকাশ করেছেন। আমি ক্ষুব্ধ না, এই কথাটা আমি জোরে বলেছি, কারণ কিছু কিছু কথা জোরে বলতে হয়। আমরা যখন বিতর্ক করি আমরা লোকজনকে বলি ইউ হ্যাভ টু মডুলেট ইউর ভয়েস, when you really want to speak you have to speak, when you say that I have a dream you have to say it loudly that I have a dream. Of course. হুমায়ুনের কাছে এই প্রশ্নগুলো উত্তর জানতে চাই আসলে। প্রথম কথা হচ্ছে তুষার ভাই বলেছে যে আমরা স্নেহ চাই কিন্তু আমরা শ্রদ্ধা করতে চাই না। যারা এইসব বেয়াদবি করে তারা, আপনি তো এর মধ্যে নাই, আপনি তো বেয়াদব না। না, আমার দলের 5টা মানুষ যদি খারাপ হয় আমি তো একা ভালো হইতে পারি না, এই খারাপের দায়িত্ব আমার উপরেও আসে। যেই কথাটা উনি বলেছেন, এই স্নেহ আমাদেরকে কেউ দেখায় নাই। এই চেয়ারে বসেই সারা বাংলাদেশের মানুষ যখন আমাদের সাথে এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে তখন ভদ্রলোকেরা আমাদেরকে তিরস্কার করে, এবং এই তিরস্কার আজ পর্যন্ত শেষ হয় নাই। এবং আমাদের অপরাধ একটাই যে আমরা মানুষকে একত্রিত করার জন্য ওই যে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে কেন লিখে? কারণ ওই ফেসবুকটা মানুষ দেখে। ফেসবুকের রাজনীতি করে যখন মিথ্যা প্রচারণা করা হয় এবং ফেসবুকে যখন সরকার বিরোধী কথা বলার কারণে শেখ হাসিনা মানুষকে তুলে নিয়ে যায়, তখনও কিন্তু মানুষ চুপ ছিল। কিন্তু এই ফেসবুকের রাজনীতি দিয়েই কিন্তু গণ অভ্যুত্থানে মানুষগুলো একত্রিত হয়েছিল বলে এই ফেসবুককেই বন্ধ করতে হয়েছিল। সুতরাং ফেসবুকে আন্দোলনটা, আমি ব্যক্তিগতভাবে শুধু ফেসবুকের আন্দোলন হোক এইটা আমি না চাইলেও ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ চলবে এবং মানুষকে সেইটার বিষয়ে সচেতন করার রাজনীতিটা চলবেই। কারণ এইটাই বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সময়ও শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে যে সাহসটা জুগিয়েছিল এই সোশ্যাল মিডিয়ার কারণেই হয়েছিল, এবং এই সোশ্যাল মিডিয়া বন্ধ করার কারণেই মানুষ পথে নেমে এসেছিল। এক, দ্বিতীয় হচ্ছে শ্রদ্ধা অশ্রদ্ধা করার যে বিষয়টা এসছে, যেই রাষ্ট্রপতিকে আপনারা শ্রদ্ধা করতে বলেছেন, যখন এতগুলো মানুষকে রাষ্ট্রপতি এগুলো শ্রদ্ধা করতে বলে নাই। আমি বলি, ধরেন এই রাষ্ট্রপতিকে তো আমি রাষ্ট্রপতি মানতে চাই না, তার তো আমি অপসারণ চেয়েছিলাম, তাকে কেন বসিয়ে রাখা হলো? করেন নাই কেন?
এই রাষ্ট্রপতির অপসারণ তাকে না, করা প্রশ্ন হয় হচ্ছে নাই কি, আসলে শুধুমাত্র তিনি কেন আসলে আমি থেকে গেছেন? উত্তর দিচ্ছি তথ্য উপদেষ্টা ছিল মাহফুজ। ধরেন উত্তরটা আমাকে দিতে দেন, তাহলে আমি বলতে পারবো। সেও তো বলে আপনারা নাই। কথা বলার সময় কিন্তু আমি কিছু বলিনি। জি। আমি আমার বিরুদ্ধে যত অভিযোগ, ধরেন ইউনূস সরকারের তুষার ভাই যখন কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ওনার যত অভিযোগ, অনেক অভিযোগ তো আমরাও সাবস্ক্রাইব করি, কিন্তু দিন শেষে অভিযোগের খাতাগুলো শেষে এসে এনসিপির খাতায় উনি তুলে দিলেন। উনি বললেন যে নিজেদের পছন্দের ইন্টারিম বলে আমরা উনাদের সবকিছু এইভাবে মেনে নিয়েছি বা উনাদের দিয়ে এই ধরনের কাজ করানোর চেষ্টা করেছি, কিন্তু উনি একটা বার বলে নাই যে ইন্টারিম সরকারের মধ্যে বিএনপিরও পার্ট ছিল, অন্যান্য রাজনৈতিক দলেরও সম্মতিতে ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চলেছে, এবং যার প্রতিফলন এখন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সেই ইন্টারিম সরকারেরই লোক, সেইটা কেউ বলে না। দিন শেষে এনসিপির উপর দোষ চাপানোটা খুব সহজ। এই রাষ্ট্রপতিকে তো আমি রাষ্ট্রপতি মানি না। এই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যে নির্বিচারে এতগুলো নিরস্ত্র মানুষকে হত্যা করার সময় সে ওই রাষ্ট্রপতির বাণীর কথা বলছেন, তখন উনার বাণী কোথায় ছিল? তখন বিচারের বাণী নির্ভীতে কেঁদেছে এবং উনি অন্ধকারে উনি লুকিয়েছিলেন, উনার কিন্তু আপনি বাসভবনে সাদিক উনি চাঁদকে লুকিয়েছিলেন। তখন উনি জনগণের জন্য উনার বয়ান কোথায় ছিল? তখন এই সুশীল ব্যক্তিরা কোথায় ছিল? তখন কেন তারা প্রশ্ন করে নাই যে যেই রাষ্ট্রপতি জনগণের জন্য স্পিক আপ করতে পারে না, উই ডোন্ট ওয়ান্ট টু সি হিম অ্যাজ আওয়ার প্রেসিডেন্ট এনিমোর, হি ইজ নো মোর আওয়ার প্রেসিডেন্ট। এই যে পদবি, উনার বাকস্বাধীনতা, এই বাকস্বাধীনতা জনাব তারেক রহমানকে কি শেখ হাসিনা দিয়েছিল বিগত 17 বছর? তারেক রহমানের বন্দনায় উনি ভেসে যাচ্ছেন, কারণ তারেক রহমান সাংবিধানিক কন্টিনিউইটির নামে এই রাষ্ট্রপতিকে, আপনার কথা বলিনি, চুপ্পু সাহেবের কথা বলেছি, উনি তো তারেক রহমানের বন্দনায় ভেসে যাচ্ছে। প্রিয় দর্শক, শুনতে পারছেন উনি কি বলছে? উনি বলছে আওয়ামী লীগ থাকা অবস্থায় যারা যে যা করেছে, কেউ ডাক্তারি করেছে, কেউ চাকরি করেছে, কেউ পেশাজীবী করেছে, যে যাই করুক সকলেই কিন্তু এখন কাজ করছে, কিন্তু কেন আওয়ামী লীগ আসতে পারছে না বা আসবে না? আওয়ামী লীগ দল হিসাবে কি একেবারে ছোট? তারা যদি অন্যায় করেই থাকে তাহলে আইন দেখবে, আদালত দেখবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।